এর মাসে প্রায় ৪১,০০০ কোটি টাকা ঋণ করেছে। এটা একটা সংকট। এই সংকট কিন্তু ভোগাবে গভর্নমেন্টকে। কারণ এখনো ফাইন্যান্সিয়াল ইয়ারের আরো ২ মাসের মতো বাকি রয়েছে। ঋণ আরো আসবে, আরো ঋণ করবে। অন্যদিকে আইএমএফআই তার ঋণের কিস্তিকে বন্ধ করে দিয়েছে। যদি আইএমএফ কে আইএমএফ এর ঋণের কিস্তি বন্ধ করে দেয়, গভর্নমেন্ট যদি ঋণ করে, গভর্নমেন্ট এটাকে কিভাবে মোকাবেলা করবে? ঋণ দিতে এবং সবচাইতে মজার যে বিষয়, আইএমএফ যে কারণে, যে অজুহাতে তারা ঋণের কিস্তিতে বন্ধ করতেছে, তারা কিন্তু গোটা দুনিয়া, বিশেষ করে একটু এই ২৬ সালের নির্বাচনকে তারা খুব ভালো করে মনিটর করেছে এবং জুলাই সনদ, গণভোটকে তারা খুব ভালো করে খেয়াল করেছে। তারা কিন্তু ব্যাংক রেগুলেশনের যেই আ আ যে পরিবর্তনটা গভর্নমেন্ট যে নিয়ে আসছে, এটার উপরে কিন্তু তারা নজরদারি করেই তারা এই আইএমএফ তাদের ঋণের কিস্তিকে বন্ধ করেছে। আপনাকে এটাকে খেয়াল রাখতে হবে। এবং এখন গভর্নমেন্ট আসলে এক্ষেত্রে কি করবে? গভর্নমেন্ট দেখবেন আ হয়তোবা উম অতি সত্বর গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী অথবা গভর্নমেন্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ পশ্চিমা বিশ্বে দৌড় দিবে। তারা আলোচনা করবে। তার ম্যানেজ করার চেষ্টা করবে। কারণ জুলাই সনদের যে কার্যকারিতা, বিশেষ করে স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরটা এবং বাংলাদেশ ব্যাংকের যে এটাকে তারা আগে বহুবার তারা দেখেছে। এবারও তারা শক্ত হাতে এই বিষয়টাকে দেখতে চাচ্ছে। তারা ইয়াস আলম কিভাবে বাংলাদেশে আবার ফেরত আসতেছে, এটা কিন্তু তারা ভালোভাবে নিচ্ছে না। যার কারণে তারা এই যে আজকে এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তারা এই ঋণ দিতে তারা অস্বীকৃতি জানাচ্ছে। আপনি আর কি সংকট হতে পারে? রবি ভাই ২-১টা বিষয় বলেছে। আমি এর সাথে ২-১টা এড করেই আমি শেষ করব। দেখেন। আচ্ছা ওয়াহিদ ভাই একটু আপনার একটা প্রশ্ন করি। বিশ্ব ব্যাংকের যে ডেলিগেশন আমাদের আছে আর বিশ্ব ব্যাংক, তারা যে যৌথ বিবৃতিটা দিছে ওটার মধ্যে কি লিখে দিছে যে জুলাই সনদ বাস্তবায়ন করোনা থেকে তোমাদের আমরা এই কিস্তিটা ছাড় করলাম। ২৮ দিনের একটা সরকার, ২৮ দিনের একটা সরকার, ২৮ দিনের একটা সরকার তার সাথে এই কথাটা লিখে দিল। এটা যৌথ বিবৃতি কি আছে? আচ্ছা, যে জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই বুঝলা বা তোমরা মানো নাই বুঝলা তোমাদেরকে আমরা ঋণ দিব না, এটা বলতে? সুন্দর কথা বলেছেন। না আপনি একজন ব্যারিস্টার মানুষ, আপনি একজন লার্নেড মানুষ, আপনার কথাকে মানুষ ট্রাস্ট করে, মানুষ বিশ্বাস করে। জি, আপনি যেভাবে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা নাই থেকে আমি এই কথাটা বলি নাই। আমি এই কথাটা বলি নাই। এই ধরনের লার্নেড মানুষ, আপনারা জ্ঞানী মানুষ হয়ে জনগণরে এইভাবে উপস্থাপন, না এটা তো ভাই সমস্যা। আমার আর আপনার বক্তব্য না তো, দুইটা পার্ট, বিশ্ব ব্যাংক এবং গভর্নমেন্ট পার্ট, মানে এই সরকার, তারা যৌথ বিবৃতি দিচ্ছে, সেখানে যদি এই কথাটা লেখা থাকে তাহলে ভাই আপনার কাছে আমি ক্ষমা চাইলাম। আচ্ছা, আপনি তো কোশ্চেন করেছেন, এবার আমি একটু জবাবটা দিই। আপনি তো কোশ্চেন করেছেন, এবার আমি একটু জবাব দিই। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে, আমি এই কথাটা বলি নাই যে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার কারণে ঋণ বন্ধ হয়েছে, এই কথাটা তো বলিনি। তারা গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকিং যে রেগুলেশনটা রয়েছে সেটাকে তারা ক্লোজলি মনিটর করেছে এবং করতেছে, এ কারণ যে বিগত সরকারের আমলে টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা কিভাবে মিসহ্যান্ডেল হয়েছে এবং কিভাবে ঋণ খেলাপি হয়েছে, দেশ থেকে টাকা পাচার হয়েছে, এটাকে তারা ক্লোজলি মনিটর করে এটা করতেছে। এবং এই যে অ্যাসালমের যে কি বলে বাংলাদেশে ফেরত আসা, এই বিষয়টাকে তারা ক্লোজলি মনিটর করতেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা ওই আইএমএফ বলে দিবে, এটা কি বলে? এটা কি কূটনৈতিক ভাষা? এটা কি বিদেশীদের ভাষা? বিদেশীদের ভাষা কি? ছোট্ট একটা শব্দ, উই আর কনসার্ন। আপনাকে এটা বুঝতে হবে। বিদেশীরা আমার মতো আপনার মতো এত বকবক করে না, এত কথা বলে না। তার ছোট্ট একটা টার্মস ইউজ করে, ছোট্ট একটা টার্ম, উই আর কনসার্ন। এই কনসার্নের মানি বুঝতে, এই কনসার্নের মানি বুঝতে আমাদের খালি বিদেশিরা কথা কম বলে, খালি আমাদের বলার লেগে ভাই ইয়া দিছে, রোড পারমিট দিছে। আচ্ছা, আমরাই কইয়া দেব নাকি রোড পারমিট পাইছেন? আমি একটু আমার বক্তব্যটা শেষ করেন, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এইটা একটা বিষয়। আমাদের বাংলাদেশে যে জিডিপি ক্রমবর্ধমান নিম্ন দিকে রয়েছে, এটা কিন্তু একটা সংকট এবং এই সংকটগুলো আরো ঘনীভূত হবে। আমার রবি ভাই বলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা। দ্রব্যমূল্য কিন্তু ক্রমবর্ধমান বাড়ে। এগুলো সব ইন্টার রিলেটেড উইথ তেলের সাথে এবং ভূ পলিটিক্স, ভূ রাজনীতি, আন্তর্জাতিক বিশ্ব, এগুলোর সাথে জড়িত। এবং বাংলাদেশের সবচেয়ে সারপ্রাইজিং, হ্যাঁ অফকোর্স এই গভর্নমেন্ট একেবারেই নিউ,
নিউবর্ন গভর্নমেন্ট আর কি, নতুন গভর্নমেন্ট। কিন্তু বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থাটা, প্রাইভেট সেক্টর যে বিনিয়োগ, এটা কিন্তু পশ্চাদমুখী, নিম্নের দিকে। এটা আপনার সংকট। এই সংকটকে আপনি কিভাবে মোকাবেলা, এখন এই একেকটা সংকট নিয়ে যদি কথা বলতে যাই, এগুলো তথ্য উপাত্ত দিয়ে লম্বা সময়ের দরকার। বাট আমি ক্যাটেগরিক্যাল কয়েকটা বলব যে মুদ্রাস্ফীতির হার অন্য যেকোনো সময়ের তুলনায় কিন্তু বৃদ্ধি 8%। ঠিক আছে? আমাদের আমদানি বেড়ে যাচ্ছে এবং ইরানের যুদ্ধের কারণে তো এই যে তেল নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, অফকোর্স এই যে সংকটগুলো, আমি কয়েকটা যে সংকট, তেল, ঋণ এবং অন্যান্য যে বুলেট পয়েন্ট আকারে যে সংকটগুলোর কথা বললাম, এই সংকটগুলো নিয়ে যেটা হচ্ছে গভর্নমেন্টের একবারে উইথ ক্লিন হ্যান্ড আলোচনা করা দরকার। পার্টিকুলার এক্সপার্ট যারা রয়েছে তাদের সাথে বিরোধী দলকে ওয়েলকাম করতে হবে। বিরোধী দলের সাথে নীতি নির্ধারণীয় পর্যায়ে মিটিং করতে হবে, সিটিং করতে হবে। তাদেরকে যে পার্লামেন্টারি যে কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলোতে তাদের ডাকতে হবে। যেখানে যার এক্সপার্ট রয়েছে, আপনি সত্যিকার অর্থে যদি এই সংকট মোকাবেলা করতে চান, আপনি যখন এককভাবে, বিশেষ করে আপনি খেয়াল রাখবেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর, শেষ করতে হবে। আমি শেষ করে দিচ্ছি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেখানেই কোনো সংকট তৈরি হবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কোনো প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট যদি এককভাবে কোনো পার্টিকুলার সমস্যার সমাধান করতে যায়, সেখানে ক্রাইসিস আরো ঘনীভূত হয়। এটা কখনো সম্ভব না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেই সমস্ত প্রবলেম। যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আপনার সমস্যার সমাধানের জন্য সরকারি বিরোধী দল এবং যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে এনগেজ করতে হবে। এনগেজ যদি না করেন তাহলে কিন্তু সমস্যা ঘনীভূত হবে। অ্যাট দ্য এন্ডে খেসারত দিবে কারা? আপনি আমি, সাধারণ জনগণ যে আশাহত হবে, সাধারণ জনগণ এর মূল্য দিবে। পরিশেষে যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে, আজকে তেল নিয়ে, ঋণ নিয়ে যে ধরনের লুকোচুরি হচ্ছে, এই বিষয়গুলোকে একেবারেই গভর্নমেন্টকে ওপেন হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং বিরোধী দলের যে দায়-দায়িত্ব নাই তা না, বিরোধী দলকেও সামনে আগে আসতে হবে। সরকারকে কিভাবে যেমন গঠনমূলক সমালোচনা করা যাবে, ঠিক পাশাপাশি বিরোধী দলের ভূমিকা হতে হবে সরকারকে কিভাবে সহযোগিতা করা যায়। আজকে আমিরে জামাত যেটা বললেন যে এটা বৈশ্বিক সমস্যা, ইয়েস বৈশ্বিক সমস্যা। এখন এই বৈশ্বিক সমস্যা মোকাবেলা করার ক্ষেত্রে জামায়াত ইসলামের কি ভূমিকা থাকা দরকার? ব্রিং এ অপোজিশন পার্টি অফ দ্য হাউস, এটা তাদের করতে হবে। আদারওয়াইজ কিন্তু যে এই যে সাধারণ জনগণ যারা ভোট দিয়ে আপনাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে, তারা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জনাব নাসিরউদ্দিন জাহাঙ্গীর। নাসির ভাইয়ের মাইকটা মিউট আছেন, আনমিউট করতে হবে। বাংলাদেশের তেলের সংকট আসলে কোথায় রয়েছে? মন্ত্রী প্রথম প্রশ্ন করেছিলেন, যেটা রবি ভাই প্রশ্ন করেছেন, কোন পরিবহন কি বন্ধ হয়ে গেছে? আসলে কি পরিবহন বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সংকট দেখে, নাকি যেই বিষয়টা নৌ পরিবহন মন্ত্রী বলেছেন যে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, বাস্তবে আমাদের যথেষ্ট মজুদ রয়েছে? যদি মজুদ থাকে, এই সংকট তৈরি কারা করছে? এখানে সরকারের কতটুকু লাইবিলিটি? মনির ভাই, আমাকে দুইজন দর্শক প্রশ্ন করছে, একটা প্রশ্ন মনে আছে ওই মন্ত্রীর কথা, আরেকটা কি আপনার মনে আছে কি? না, একজন যে রাশেদ প্রধানের বাসায় যে মব তৈরি হয়েছে, রাশেদ প্রধানের বাসায় যে মব তৈরি করা হয়েছে। আরেকটা ছিল বোধহয় ওই যে জ্বালানি প্রতিমন্ত্রী যে বলছিল যে বাংলাদেশ হাইয়েস্ট স্টক এট দিস মোমেন্ট, এটা বোধহয়। জি, আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর আসলে আমি প্রথম বক্তব্যে দিয়েছি, যে জ্বালানি মন্ত্রী যে কথাটা বলেছেন যে এখন বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট স্টক তেলের, আসলে এই ধরনের কথাগুলো একটা হাস্যরসে পরিণত হয়েছে। আর কি আর জবাব দেব, এটা এখন সোশ্যাল মিডিয়ায় বিএনপিরই, আমার পেজে আমি দেখছি বিএনপি পন্থী বা বিএনপির সাথে সরাসরি রাজনীতিতে যুক্ত এরকম অনেকেই নেতা কর্মীরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে, এবং এটা আর বলার কিছু নেই। উনি এমন একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে, এগুলো মানুষকে এখন হলো ওই যে কাটার মধ্যে লবণের ছিটা দেওয়ার মতো অবস্থা হয়েছে আর কি। মানুষ এমনি তেল পাচ্ছে না, তার মধ্যে আবার এইসব মন্ত্রীদের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য না দিলেই বরং আমার মনে ভালো হচ্ছে। চুপ করে থাকলে থাকুক, আর যদি কিছু করতে পারে করুক, না হলে চুপ থাকা ভালো। আর রাশেদ প্রধানের বাসায় যে পঞ্চগড়ে যে হামলা হয়েছে, অবশ্যই আমি এটা তীব্র প্রতিবাদ করি। রাশেদ প্রধান যে শব্দ চয়ন করতে যে ভুল করেছে, এটার সাথে এটা যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যদি এটা সমাধান করা হয় তো ভালো, না হলে আইনি ভাবে করা হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল যে উনি আর কোনো মব করতে দিবেন না এদেশে, কিন্তু দেখলাম যে ওনার দলের নেতাকর্মীরাই সেই মবের প্র্যাকটিসটাই করলেন রাশেদ প্রধান, যেটা
আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ভাষায় বলতে চাই, এটা একেবারেই মানে কাম্য না এবং আশা করিনি। এবার আসেন যে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল যে বাংলাদেশে মনির ভাই আপনার কি প্রশ্নটা একটু বলতে কি জানছিলেন? তেলের সংকট বাংলাদেশে কতটুকু রয়েছে? আর বলছেন যে আমি নাসিরউদ্দিন এখানে ব্যবস্থা নাসিরউদ্দিন ভাই আমি একটা সেকেন্ড একটু অ্যাড করে দিতে চাই। সেটা হচ্ছে রাশেদ প্রধান যে বক্তব্য যে শব্দ চয়ন করেছে এটা একেবারেই সুন্দর না, শোভনীয় না। এটা আমরা যেমন তীব্র নিন্দা জানি। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের সভাপতি আবিদুল হাসান খান না আবিদুল খান এরকম আবিদুল হাসান খান আবিদকে আমরা আমাদের ছোট ভাই আর কি ঢাকা ইউনিভার্সিটি, সে আবার বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাদা শকুন বলেছে। এই শব্দটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আমরা সমালোচনা করব, সমালোচনা হতেই পারে, ক্রিটিক্স হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, বাট শোভনীয় শালীন ভাষায় হওয়া উচিত।